ধস নেমেছে এনবিআর এর ভ্রমণ কর আদায়ে। গত অর্থ বছরে আদায় কমেছে প্রায় ৬৪%। রোববার পরীক্ষামূলকভাবে চলবে মেট্রো রেল। উত্তরা থেকে পল্লবী স্টেশনে পরিচালনা করা হবে ট্রেন। রাজধানীতে লাগামহীন নিত্যপণ্যের বাজার। সপ্তাহের ব্যবধানে বেড়েছে চিনি, আটা, ময়দা ও ডালের দাম। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে। আপনাদের সাথে আছে আমি ইফাতারা। এখন শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। করোনার বিধিনিষেধে ব্যাপক হারে কমেছে বিদেশ ভ্রমণ। এর ফলে ধস নেমেছে ভ্রমণ কর আদায়ে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসেবে গত অর্থ বছরে আদায় কমেছে প্রায় ৬৪%। কর্মকর্তারা জানিয়েছেন, করোনার কারণে আন্তর্জাতিক চলাচলে নিষেধাজ্ঞা থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ভ্রমণ, বাণিজ্য, শিক্ষা সহ নানা প্রয়োজনে বিদেশমুখী বাংলাদেশিদের উল্লেখযোগ্য অংশই যান ভারতে। কিন্তু করোনা সংক্রমণ ঠেকাতে ২৬ এপ্রিল থেকে বন্ধ দেশটির সঙ্গে সীমান্ত। শুধু ভারত নয়, গত অর্থ বছরের অনেকটা সময় জুড়ে বন্ধ ছিল বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ। ২০১৯-২০ অর্থ বছরে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিমান বিদেশে যাত্রী পরিবহন করে ১৫.৫ লাখ। গত অর্থ বছরে যা নেমে দাঁড়ায় ৭ লাখে। অন্য সংস্থাগুলোর অবস্থা আরও খারাপ। ফলে টিকে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে বিমান, পর্যটন সহ সংশ্লিষ্ট খাতগুলোর। যারা ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট আছে অলমোস্ট 30% তারা অলরেডি শাটডাউন করে দিয়েছে। আমরা যারা এখনো আছি, আমাদের পুঁজি ভেঙে আমরা দেখা যাচ্ছে আমাদের এই ব্যবসা পরিচালনা করে যাচ্ছি এবং আমাদের যারা কর্মকর্তা আছে তাদেরকে আমরা বেতন দিয়ে যাচ্ছি। বিদেশে ভ্রমণ কমে যাওয়ার নেতিবাচক প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। ঢাকায় ভ্রমণ কর আদায় করে করাঞ্চল ১ দপ্তরের হিসেবে গত অর্থ বছরে এ খাতে রাজস্ব আয় হয় ৩৩১ কোটি টাকা। আগের অর্থ বছরের চেয়ে যা অর্ধেকেরও কম। কিছু মানুষের মুভমেন্ট আছে বলে, আর কিছুটা ট্রাভেল ট্যাক্স আমাদের এখনো আসছে। যতদিন এই করোনা ভীতি আছে ততদিনই এটা আসলে এই প্রস্তুতি থাকবে। করোনা ভীতি চলে গেলে, ভ্যাকসিনেশন হয়ে গেলে আমার মনে আগের অবস্থায় আবার দেশের মধ্যে যে ট্যুরিজম ছিল, যে ট্রাভেলিং ছিল, সেটা আবার বেড়ে যাবে, আগের অবস্থায় চলে যাবে। ঢাকার বাইরে খুলনা, চট্টগ্রাম, সিলেটে ভ্রমণ কর আদায় করে স্থানীয় কর অঞ্চলগুলো। তাদেরও আদায় কমেছে। এনবিআর এর হিসেবে গত অর্থ বছরে মোট আদায় ৩৩৬ কোটি টাকা। আগের অর্থ বছরে যা ছিল প্রায় ৩ গুণ। সার্কভুক্ত দেশে স্থলপথে ভ্রমণে ৫০০ ও আকাশপথে ৮০০ টাকা কর আদায় করে এনবিআর। আর অন্য দেশে যাতায়াতে কর ১,৮০০ টাকা। এছাড়া জলপথে যাত্রী প্রতি ভ্রমণ কর ৮০০ টাকা। তবে কূটনীতিক সহ বেশ কিছু ব্যক্তি করে ছাড় পান। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভ্রমণ কর নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ডক্টর সন্তোষ কুমার দেব। সন্তোষ কুমার দেব, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে অর্থনীতি সারাদিনে। আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, ভ্রমণ কর ব্যাপকভাবে কমেছে। তো আপনার কাছে জানতে চাইবো, করোনায় বিভিন্ন দেশে যে ভ্রমণ বন্ধ থাকায় ভ্রমণ ট্যাক্স আদায়ে যে ধস নেমেছে, তা বৃদ্ধিতে কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন? ধন্যবাদ। সমগ্র বিশ্বে কোভিড-১৯ প্রভাবের ফলে আসলে ধুমড়ে মুচড়ে গেছে পর্যটন শিল্প। এই পর্যটন শিল্পের যে মূল যে ট্যাক্স, যেটি ট্রাভেল ট্যাক্সটি আদায় হয় দুটি পারপাস থেকে। আমরা সাধারণত যেটা দেখি যে ইনবাউন্ড ট্যুরিজম এবং আউটবাউন্ড ট্যুরিজম থেকে। আমরা দেখতে পাচ্ছি যে ২০১৯ সালে বাংলাদেশে ইনবাউন্ড ট্যুরিস্টের সংখ্যা ছিল, বিদেশি পর্যটকের সংখ্যা ছিল প্রায় ৩.৫ লক্ষ। এবং আউটবাউন্ড ট্যুরিস্টের কথা যদি বলি, যে মানুষগুলো বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন, ২০১৯ সালের পরিসংখ্যানে প্রায় ৪৬ লক্ষ মানুষ দেশের বাইরে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই যখন দেশের বাইরে যাচ্ছেন অথবা দেশের মধ্যে বিভিন্ন দেশ থেকে যখন পর্যটক আসছে, সেই ক্ষেত্রে কিন্তু একটি ট্রাভেল ট্যাক্স আদায় করা হয়, যেটি দেশের রেভিনিউ খাতে কিন্তু আসে। আমি একটু যদি পরিসংখ্যানের কথা আপনাকে বলি, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে প্রেক্ষাপটটি রয়েছে, এই প্রেক্ষাপটে যে বাংলাদেশে যে 100% যদি টুরিস্টের কথা আমরা চিন্তা করি, তার 88% টুরিস্টই কিন্তু হচ্ছে এয়ার প্যাসেঞ্জার এবং 12% যারা রয়েছে তারা জল অথবা স্থলবন্দর দিয়ে তারা নিকটবর্তী দেশসমূহ কিন্তু ভ্রমণ করে থাকে।
আমরা দেখতে পাচ্ছি যে প্যাসেঞ্জার যারা হচ্ছে স্থল এবং জলবন্দর দিয়ে যারা হচ্ছে বিভিন্ন দেশে ভ্রমণ করে তাদেরকে 500 থেকে 800 টাকা পর্যন্ত সেখানে কিন্তু ট্রাভেল ট্যাক্স দিতে হয়, এবং এয়ার প্যাসেঞ্জারদের সেটি হচ্ছে 800 থেকে 2500 টাকা পর্যন্ত ট্রাভেল ট্যাক্স দিতে হয়। 2019 সালের যে পরিসংখ্যানটি থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের স্থলপথে প্রায় 24 লক্ষ প্যাসেঞ্জার তারা কিন্তু বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন, সেখান থেকে 120 কোটি টাকা কিন্তু আয় হয়েছে, এবং বিমান পথে সেখানে কিন্তু প্রায় 1200 কোটি টাকার মতো আয় হয়েছে। আমরা যদি বলি যে বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম যে পর্যটক রয়েছেন 46 কোটি পর্যটক 2019 সালে কিন্তু হচ্ছে যে আপনার বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি 2020 এবং 2021 পুরোপুরি কোভিড-19 এর ফলশ্রুতিতে পর্যটকদের উপর এবং আন্তর্জাতিক বিমান চলাচলে রেস্ট্রিকশন থাকার ফলশ্রুতিতে পর্যটকরা কিন্তু বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারছে না। ইভেন আরেকটি জায়গা হলো যে পর্যটকদের মধ্যে স্বাস্থ্য যে ঝুঁকিটি রয়েছে সেটি তারা ভ্রমণের ক্ষেত্রে এখন সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। সন্তোষ কুমার, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো। ধারণা করা হচ্ছে 2024 সালের আগে কিন্তু বিদেশ ভ্রমণে তেমন সাড়া মিলবে না। এই অবস্থায় পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে কি? আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পার্শ্ববর্তী দেশ সমূহে যারা যাচ্ছে তারা মাত্র মেডিকেল ভিসা নিয়েই কিন্তু যেতে পারছে। সাধারণ যে ভ্রমণকারী বা যারা ভ্রমণ পিপাসু মানুষ রয়েছে তারা কিন্তু যেতে পারছে না। তো সেই জায়গাটি থেকে দ্বিপাক্ষিক চুক্তির মধ্য দিয়ে যদি পর্যটকদের জন্য একটি দ্বার খুলে দেওয়া যায়, যারা ভ্যাকসিনেশন হয়েছে তাদের জন্য যদি অ্যাটলিস্ট খুলে দেওয়া যায়, যেটি বিশ্বের উন্নত দেশগুলোর কথা যদি আমরা চিন্তা করি, যেটি আমরা দেখতে পাচ্ছি যে ফ্রান্স, ইতালি, যুক্তরাষ্ট্র যে পলিসিটি গ্রহণ করেছে, সেভাবে আমরা যদি এই পলিসিটির দিকে একটু আলোকপাত করি তাহলে হয়তো বিভিন্ন দেশের সাথে আমাদের যে আন্তর্জাতিক পর্যটনের যে সুযোগটুকু রয়েছে সেটি কিন্তু তৈরি হওয়ার একটি রাস্তা রয়েছে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো যে ইনবাউন্ড ট্যুরিজম বিকাশে কি ধরনের পদক্ষেপ এই মুহূর্তে নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করছেন? কারণ ইনবাউন্ড ট্যুরিজম কিন্তু প্রায় অনেকটাই বন্ধ রয়েছে। ধন্যবাদ। আমরা যেটি দেখতে পাচ্ছি যে কোভিড-19 এর ফলশ্রুতিতে আন্তর্জাতিক পর্যটক এবং বিমান চলাচলে রেস্ট্রিকশন থাকায় আন্তর্জাতিক পর্যটক কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে খুবই কম। আমরা দেখতে পাচ্ছি যে 19 আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে 50% আসনে যে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে, কিন্তু সেই পর্যটন কেন্দ্রগুলোতে এখন দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত পরিমাণ কিন্তু পর্যটক নেই। ইতিমধ্যে কোভিড-19 এর ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে 3 ধরনের হোটেল রয়েছে, যে সিটি হোটেল, বুটিক হোটেল এবং চেইন হোটেল। আমরা দেখতে পাচ্ছি চেইন যে 5 স্টার হোটেলগুলো রয়েছে তাদের মূল টার্গেটই কিন্তু তাকে হচ্ছে আন্তর্জাতিক পর্যটক। এখন আন্তর্জাতিক পর্যটক না থাকার ফলশ্রুতিতে তাদের প্রায় প্রতিদিন কোটি টাকার মতো লোকসান গুনতে হচ্ছে, এবং সেই সাথে যে মানুষগুলো যারা কর্মরত ছিল অনেকে হচ্ছে চাকরি হারিয়েছেন, অনেকের বেতনের 50% রিডাকশন হয়েছে। আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক পর্যটক যে ইনবাউন্ড ট্যুরিজমের ক্ষেত্রে যদি তাদেরকে আকৃষ্ট করতে চাই, আমাদেরকে প্রথমত প্রাইস, কোয়ালিটি অ্যান্ড সার্ভিস PQS যে পলিসিটি আছে তার উপর অনেক বেশি গুরুত্ব আরোপ করতে হবে, এবং সেই সাথে বাংলাদেশের যে প্রায় 1700 পর্যটন আকর্ষণ বা পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলোকে যদি প্রপারলি আমরা ব্র্যান্ডিং করতে পারি এবং আন্তর্জাতিক পর্যটকদের কাছে যে তাদের যে কনফিডেন্স লেভেলটি যেটি আছে বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে, সেটিও আমাদের কিন্তু রিগেইন করা প্রয়োজন। তাহলে সেই জায়গাটিতে আমাদের মূলত কয়েকটি কাজ করতে হবে। সেখানে যেটি হচ্ছে ব্র্যান্ডিং এর উপর গুরুত্ব আরোপ করা খুবই প্রয়োজন। সেই সাথে আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়া তারা হচ্ছে আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করার জন্য তারা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং আদার সোশ্যাল মিডিয়াগুলোতে আই লাভ অস্ট্রেলিয়া এই নামে একটি পেজ খুলে তারা হচ্ছে এটিকে স্পন্সর করে বিভিন্ন দেশের পর্যটকদেরকে যেভাবে আকর্ষণ করছে, ঠিক এখন ইতালি যেভাবে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করে তাদের অর্থনীতিকে পুনরায় রিভাইভ করার চেষ্টা করছে। আমি মনে করি এই যে বিপর্যস্ত যে শিল্পটি বাংলাদেশের যে অর্থাৎ বেশ কিছু পদক্ষেপ এই ক্ষেত্রে আমাদেরকে গ্রহণ করতে হবে, এবং যত দ্রুত এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা যাবে ততই কিন্তু আমাদের ট্যুরিজম শিল্প আরো বিকশিত হবে। জনাব সন্তোষ কুমার দেব, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ওমানের মাস্কাট থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটির
পাইলট হঠাৎ অসুস্থ বোধ করায় জরুরি অবতরণ করা হয়। বিমানের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল জানিয়েছেন, ফ্লাইট পরিচালনাকারী ক্যাপ্টেন নওশাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণের পর তাকে দ্রুত স্থানীয় হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পাইলট কথা বলতে পারছেন বলেও জানান তিনি। ফ্লাইটটিতে থাকা ক্রু সহ 124 জন আরোহীকে নাগপুর বিমানবন্দরের নিরাপত্তায় অবস্থান করছেন। তাদের পরবর্তী ফ্লাইটের মাধ্যমে দেশে আনা হবে বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক। মাস্কাট থেকে ঢাকা প্রত্যাগত যে ফ্লাইটটা, এটা পাইলট নওশাদ অসুস্থতাজনিত কারণে ওনারা ওখানে ল্যান্ড করেন। ক্যাপ্টেনকে ওখানে একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়। বিজনেস সহ মোট 124 জন যাত্রী ছিলেন, ওনাদেরকে টার্মিনালে পরে নেওয়া হয়েছে। পরবর্তীতে আমাদের যে শিডিউল ফ্লাইটের ক্রু ওইদিকে যাবে, ওনাদেরকে নিয়ে আসবে। শুক্রবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুর পল্লবী স্টেশন পর্যন্ত চলাচল করেছে মেট্রো রেল। পরীক্ষামূলক এই চলাচলে কোনো ধরনের সমস্যা হয়নি বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। শুক্রবার সকাল 6টা থেকে 10টা পর্যন্ত নগরীর দিয়াবাড়ি থেকে পল্লবী ডিপো স্টেশন পর্যন্ত মেট্রো রেল চলাচল করে। এ সময় বিভিন্ন স্টেশনের থেকে যান্ত্রিক পরীক্ষাও করা হয়। প্রকল্প পরিচালক আরও জানান, রাজধানীতে নির্মিত উড়াল রেলপথে দেশের প্রথম মেট্রো রেল চলাচল শুরু করবে আগামী রোববার। এদিন সকাল 10টায় উত্তরা থেকে মিরপুরের পল্লবী স্টেশন পর্যন্ত লাইনে এই ট্রেন পরিচালনা করা হবে। শুক্রবার পূর্ব প্রস্তুতি হিসেবে পরীক্ষামূলক মেট্রো রেল চালানো হয়েছে, তবে রোববার এই ট্রেন চলাচলে যাত্রী নেওয়া হবে না। 2022 সালের ডিসেম্বরের পর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রো রেলের বাণিজ্যিক যাত্রা শুরু হতে পারে। রাজধানীর বাজারে ভোক্তাদের জন্য নেই কোনো সুখবর। আটা, ময়দা, ডালের পর দাম বেড়েছে। চিনি কেজি বিক্রি হচ্ছে 80 টাকারও বেশি দামে। টিসিবির হিসেবে গত বছরে একই সময়ে যে চিনির দাম বেড়েছে 27% বেশি। এদিকে বাজারে আবারও বেড়েছে কাঁচামরিচের দাম। বাজারে নিত্যপণ্যের কোনো ঘাটতি নেই। বাণিজ্য মন্ত্রণালয় এমন কথা বললেও বাস্তব চিত্র ভিন্ন। প্রতি সপ্তাহে বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। এতে ব্যবসায়ীদের মুনাফা বাড়লেও বিপাকে পড়েছেন ভোক্তারা। বাজারে খোলা চিনির দাম বাড়ায় বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, আর প্যাকেটজাত চিনি 85 টাকায়। দেশে চিনির বাজার নিয়ন্ত্রণ করে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান। সরকারের নজরদারির অভাবে দাম লাগাম ছাড়া অভিযোগ ক্রেতাদের। মধ্যবিত্তদের অবস্থা খুবই খারাপ, কারণ দিন দিন শুধু সবকিছুর দামই বাড়তেছে। এইভাবে তো আমরা কিভাবে চলবো? আমাদের তো বেতন বাড়তেছে না, যারা করতেছে বেতন তাদের বরং আরো বেতন কমতেছে। ইন্ডিয়া মসুর ডাল আসিল 70 টাকা, তারপরে আপনার হচ্ছে 75 টাকা। এই এক সপ্তাহে আবার 10 টাকা বাড়ছে, 80 টাকা ইন্ডিয়া মসুর ডাল। দেশি মসুর ডালের দাম কেজিতে বাড়ছে 5 টাকা, ইন্ডিয়ার দাম বাড়ছে 10 টাকা, চিনিতে কেজিতে বাড়ছে 10 টাকা এক সপ্তাহের ভিতরে। আটা, ময়দার দামও গত এক সপ্তাহে বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। এছাড়া আমদানিকৃত মসুর ডালের দাম কেজিতে প্রায় 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 থেকে 82 টাকায়। আর সরু দানার ডাল পাওয়া যাচ্ছে 100 থেকে 110 টাকায়। কাস্টমার সাথে তর্ক করতে হয়, কেন বাড়লো, কেন মানে জবাব দিতে হয়। এখন আমরা তো কী জবাব? আমরা দেখেন, আমরা তো এক কথা বলি, দেখেন আমরা কিনে আনি দাম বেশি দেয়, আমরা বেশি দেয়। আবার যখন বাজার কমে তখন আমরা আবার কমে বিক্রি করি। এদিকে গত সপ্তাহে কিছুটা কমলেও আবারও চড়া কাঁচামরিচের দাম বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর 1.5 বছরে কয়েকশো কোটি টাকার ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি যশোরের ফুল চাষিরা। লকডাউনে ফুল বেচাকেনায় ধসের কারণে বেকার হয়ে পড়েছেন অনেকে চলে যাচ্ছেন অন্য পেশায়। লোকসান কমাতে সরকারি প্রণোদনা চান ফুল চাষি সংগঠনগুলো। যশোরের যে মাঠগুলোতে সারি সারি গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস আর জারবেরায় চোখ জুড়াতো তাজ, বিরানভূমি। গত বছরের মার্চে করোনার প্রকোপ দেখা দেয় দেশে। পরিস্থিতি সামাল দিতে কয়েক ধাপে লকডাউনের কারণে বন্ধ হয়ে যায় সামাজিক ও রাষ্ট্রীয় উৎসব। চাষিরা জানিয়েছেন 1.5 বছরে মাঠের পর মাঠ ফুল নষ্ট হয়। ফুল বিক্রি হচ্ছে না, চাষিরা নষ্ট করে ফেলতেছে। অনেকে ব্যবসায়ীরা পাঠাচ্ছে, সে ব্যবসায়ী সে যেগুলো পাঠাচ্ছে বিক্রি টাকা পাচ্ছে না, বিক্রি হচ্ছে না। এখন আমরা এই মনে করেন খরচ চালাতে পারছি না, ওইভাবে ভাব মেরে টেরে দিয়ে এখন এই ধান চাষ বা অন্যান্য আবাদ ফসলে আমরা যাচ্ছি। এই দুর্বিষহ জীবন কাটায় উঠতে অনেক সময় লাগবে। এখন আমাদের ওই এনজিও থেকে লোন নিয়ে আমাদের জীবন শেষ। করোনা মহামারীতে বেকার হয়েছেন অনেক ফুল চাষি, অনেকে ঝুঁকেছেন ভিন্ন ফসল চাষে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবারও নিজ পেশায় ফিরবেন দাবি এ কর্মকর্তার। উচ্চ মূল্যমানের যেমন
আমাদের জারবেরার শেডগুলিতে ক্যাপসিকাম, গ্রীষ্মকালীন টমেটো বা অন্যান্য সবজি, মাঠের যেখানে খোলা জায়গা যেখানে গাঁদা ফুলের চাষ হতো, রকস্টিক হতো, সেখানে দেখা যায় যে অন্যান্য ফসল অর্থাৎ বিভিন্ন ধরনের সবজি, পেঁয়াজ, রসুন এই বিষয়গুলি তারা চাষ করছে সাময়িক ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য। এমন পরিস্থিতিতে প্রণোদনা সহ সরকারি সহযোগিতা চান ফুল চাষী ও কৃষি সংগঠনগুলো। সারা বাংলাদেশে যে 25টি জেলায় ফুল চাষ হয়, এই ফুল চাষ কৃষকরা, ব্যবসায়ীরা সারা দেশে যে ফুল পাঠানো সেই কাজটা কিন্তু তারা করতে পারেনি, যার কারণে তারা কিন্তু ক্ষতির দিকে চলে গেছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী যশোরে অন্তত 20,000 পরিবার ফুল চাষ ও ব্যবসার সঙ্গে জড়িত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর আফগানিস্তানে কার্যত বন্ধ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান, ফলে দেশটিতে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় তৈরি হতে পারে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানিরা। এতে বৃদ্ধি পাচ্ছে বেকারত্বের হার। খেটে খাওয়া এসব মানুষের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ আর অনিশ্চয়তা। 15ই আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নেয় তালেবান। তারপর থেকে আতঙ্ক উৎকণ্ঠায় দেশ ছেড়ে পালাচ্ছে সাধারণ জনগণ। এই অবস্থায় 10 দিনের বেশি সময় ধরে বন্ধ বেশিরভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। কিছু দোকান খোলা থাকলেও তা গ্রাহক শূন্য। এতে মানবিক বিপর্যয়ের পাশাপাশি ধস নেমেছে অর্থনীতিতে। তালেবান আতঙ্কে নাগরিকরা ঘর থেকে বের না হওয়ায় বিপাকে পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। এতে বাড়ছে কর্মহীনতার হার। ব্যবসা একেবারেই বন্ধ। অনেকে নিরাপত্তার কারণে এখান থেকে পালিয়ে গেছে, বাকিরা ঘর থেকে বের হয় না। এতে আমাদের উপার্জন 80 থেকে 90 ভাগ কমে গেছে। চরম সমস্যার সম্মুখীন হচ্ছি। তালেবান ক্ষমতা নেয়ার পর দেশটিতে বন্ধ হয়ে গেছে বিদেশি অনুদান। পাশাপাশি বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়নও সেখানে তাদের কর্মকাণ্ড স্থগিত করেছে। এমনটা চলতে থাকলে আফগান অর্থনীতি পুরোপুরি ধসে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন ছাড় ও স্বল্পমূল্যে পণ্য বিক্রয়ের উদ্যোগ নিয়েছে অনেক আফগান ব্যবসায়ী। এতে গ্রাহক আকৃষ্টের পাশাপাশি নাগরিকদের আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন তারা। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে। লাইফে সব সময় কেউ না কেউ পাশে ছিল বলে আজ আমি এইখানে। বিশ্বাস রাখো, তুমি পারবে। কারো একটা কথায় প্রচন্ড ভরসা দেয়। যে মানুষগুলো আমাকে এগিয়ে যাবার সাহস দেয়, তাদের পাশে থাকতেই আমি বিশ্বাস রাখি দেশ জুড়ে ছড়িয়ে থাকা গ্রামীণ ফোনের 4G নেটওয়ার্কে। Sippe sippe prawn up, chin chin, sippe sippe prawn up. Fast food, roast food, fun jamme happy. Dum de kachi de mast urki durki duniya koro open up. Chin chin, food party fun. Open up with Pranab. নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না। দেশি নগদে বেশি